তৃণমূল ছেড়ে মুকুল রায় যোগদান করেছিলেন বিজেপিতে। আর সেই সময় দিলীপ ঘোষ গোটা রাজ্যব্যাপী দৌড়ে বেরিয়ে বিজেপির সংগঠন তৈরিতে মনোযোগ দিয়েছিলেন। মুকুলের বুদ্ধি আর দিলীপের সাংগঠনিক ক্ষমতা দুইয়ে মিলিয়ে 2019-এ বিজেপি চূড়ান্ত ভালো রেজাল্ট করে। আশাতীতভাবে 18টি লোকসভা আসন তারা দখল করে। এরপরে বিজেপির সংগঠন উত্তরোত্তর বৃদ্ধি পায়। একটা হাওয়া উঠে যায় যে পশ্চিমবঙ্গে 2021 সালে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। যদিও 2021 সালে বিজেপি ক্ষমতায় আসেনি, কিন্তু তারা বেশ ভালো ফল করে 77টি আসনে পৌঁছে যায়। মুকুলের বুদ্ধি এবং দিলীপের সাংগঠনিক ক্ষমতা কেউ অস্বীকার করতে পারবেন না। এই দুইয়ের সম্মিলিত প্রয়াসেই বিজেপির এত ভালো রেজাল্ট হয়েছিল লোকসভা এবং বিধানসভায়। পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি 21 সালের পরে মুকুল রায় তৃণমূলে ফিরে আসেন এবং বর্তমানে মুকুল রায় অসুস্থ, তিনি রাজনীতি থেকে বহু দূরে। দিলীপ ঘোষকে 2021-এর রেজাল্টের পরে দিলীপ ঘোষকে সভাপতিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং ধীরে ধীরে বিজেপিতে দিলীপের গুরুত্ব কমে। সেই জায়গায় নতুন সভাপতি হয়ে আসেন সুকান্ত মজুমদার এবং তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে বেশ জাঁকিয়ে বসে শুভেন্দু অধিকারী। তাদের নেতৃত্বে 2024 সালে লোকসভা ভোট লড়ে বিজেপি, যেখানে বিজেপির আসন 18 ছিল। এবং যদি ধরে নেওয়া যায় শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী, অর্থাৎ শুভেন্দু অধিকারী ভাই যারা তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন, তারা মোদির হাত ধরে বিজেপিতে যোগদান করে। যদিও দিব্যেন্দু অধিকারী সেই সময় যোগদান না করলেও পরবর্তীকালে তিনি যোগদান করেন। তাহলে ধরে নেওয়া যায় তৃণমূলের কুড়ি বিজেপির কুড়ি, এরকম একটি অবস্থায় দাঁড়িয়েছিল মুকুলের এবং দিলীপের যে সম্মিলিত প্রয়াস। সেখানে পরবর্তীকালে কি দেখলাম, শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারের যুগ বিজেপিতে শুরু হলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নেতৃত্বে 2024-এ বিজেপি লড়াই করলো। 20টি আসন থেকে বিজেপি নামলো 12টিতে। তারপরে এই উপনির্বাচন, 4টি বিধানসভায় উপনির্বাচন হলো, বাগদা, মানিকতলা, রানাঘাট এবং রায়গঞ্জ। বাগদায় জয়ী তৃণমূল কংগ্রেসের মধুপর্ণা ঠাকুর, ঠাকুরবাড়ির সদস্য। মানিকতলায় জয়ী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। রানাঘাটে জয়ী বিজেপির বিধায়ক ছিলেন, রিজাইন করেছিলেন, তৃণমূলে যোগদান করেছিলেন, লোকসভা ভোটে দাঁড়িয়েছেন, কিন্তু লোকসভা ভোটে পরাজিত হলেও পুনরায় রানাঘাটে যে বিধানসভা উপনির্বাচন হলো সেখানে জয়ী হলেন মুকুটমণি অধিকারী তৃণমূলের টিকিটে। এবং রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, যদিও কৃষ্ণ কল্যাণী বিজেপিতে চলে গিয়েছিলেন, আবার তিনি পুনরায় ফিরে আসেন এবং তার সিটটি খালি হওয়ার জন্য সেখানে উপনির্বাচন হয় এবং তিনি উপনির্বাচনে জয়ী হন। অর্থাৎ 4-এ 4 তৃণমূল। এবার আমরা ফিরে যাই 2019-এ। 2019-এ যদি ফিরে যাই সেক্ষেত্রে দেখা যায় এই লোকসভা নির্বাচন 19 সালে যেটা হয়েছিল, তারপরে 3টি বিধানসভা উপনির্বাচন হয়। তিনটিতেই তখনও কিন্তু জয়ী হয়েছিলেন তৃণমূল। শুভেন্দু অধিকারী বারবার দাবি করে যে সেই 3টি উপনির্বাচনে তার ক্যারিশমায়, তার কাজ করার ধরনে তৃণমূল জয়ী হয়েছিল। যদি তাই হতো তাহলে এইবারের উপনির্বাচনের দায়িত্বও তো শুভেন্দু অধিকারীর ওপর ছিল, বিজেপি দায়িত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর ওপর। তাহলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেই 4টি বিধানসভা উপনির্বাচনে বিজেপি লড়লো, সেখানে বিজেপি হারলো কেন? তাই তৎকালীন যদি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ে যেতে, তাহলে এখন কেন জিততে পারলো না? অর্থাৎ তখনও শুভেন্দু অধিকারীর ক্যারিশমায় জেতেনি, তখনও তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে জিতেছিল। অর্থাৎ 2019 লোকসভা ভোটের পরে যে উপনির্বাচন হয়েছিল তখনও মানুষ ভোট দিয়েছিল মমতা ব্যানার্জিকে, এইবারও মানুষ ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে। সুতরাং শুভেন্দু অধিকারী যতই দাবি করুন না কেন যে তিনি সেই সময় অর্থাৎ 2019-এর পরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে উপনির্বাচনে জয়ী করেছিলেন, সেই দাবি কিন্তু পুরোপুরি খণ্ডন হয়ে গেল এই উপনির্বাচনের ফলাফলের পরে। এখন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপিতে কি শুভেন্দু অধিকারীর গুরুত্ব বাড়বে না কমবে, সেটি আলোচনা করা যাক। বলতে দ্বিধা নেই বা সহজেই অনুমেয় যে শুভেন্দু অধিকারীর গুরুত্ব বিজেপিতে কমতে বাধ্য। তার কারণ শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে বেগম, খালা ইত্যাদি বলে নানা রকম ভাবে অপমান করে, অভিষেক ব্যানার্জিকে ভাইপো বলে চিৎকার করে হাওয়া গরম করে চলেছেন। আলটিমেটলি পলিটিক্সে তিনি যে নোংরা কালচার আমদানি করেছেন, সেই কালচারে তিনি ছিলেন না। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তার মধ্যে এই ধরনের ঔদ্ধত্য বা এই ধরনের বাজে শব্দবন্ধের ব্যবহার দেখা যায়নি, যেটি বিজেপিতে দেখা যাচ্ছে। বোঝাই যায় এটি তার ফ্রাস্ট্রেশনের
বা তার হতাশার ফলাফল হিসাবে তার মুখ থেকে এসব কথাবার্তা বেরোচ্ছে। এখন যে 4টি উপনির্বাচনে লড়লো বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সেই 4টি উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হলো 4-4 তৃণমূল, যেটি কিছুক্ষণ আগেই আমরা বললাম। আবার যদি লোকসভা ভোটের ফলাফলের দিকে তাকানো যায়, সেখানেও কিন্তু বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি। 25, 30, 35 বিভিন্ন সংখ্যা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, শুভেন্দু অধিকারীদের মতো লোকের মুখে শোনা গেলেও আলটিমেটলি বিজেপির সংখ্যা এসে দাঁড়িয়েছে 12-তে। সুতরাং শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি যে খুব ভালো ফল করেছে তা নয়। বিজেপির গ্রাফ সেটি কিন্তু নিম্নমুখী, অর্থাৎ মুকুল রায় এবং দিলীপ ঘোষের সময় গ্রাফ যে ঊর্ধ্বমুখী হয়েছিল, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের আমলে সেটা নিম্নমুখী। সুকান্ত মজুমদার বিজেপির প্রোডাক্ট, দুবারের সাংসদ, তিনি তার পুরস্কার পেয়ে গেছেন, কেন্দ্রে মন্ত্রী হয়েছেন। শুভেন্দু তৃণমূল থেকে বিজেপিতে গেছে, দিয়ে হাহাকারণ করেছে, বিভিন্ন জায়গায় দাবি করেছে তৃণমূলকে ফিনিশ করে দেবে, মমতা ব্যানার্জিকে শেষ করে দেবে, অভিষেক ব্যানার্জিকে জেলে ঢুকিয়ে দেবে। এইসব বালখিল্য কথাবার্তায় মানুষজন আর যাই হোক বিজেপির পক্ষে রায় দেয়নি। লোকসভা হোক কি বিধানসভা উপনির্বাচন হোক, শুভেন্দু অধিকারীর মুখে ঝামা ঘষে দিয়ে মানুষ বারবার তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে। এই শুভেন্দু অধিকারীর উপর এবার কিন্তু ধীরে ধীরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব, বিভিন্ন বিধায়ক, বিজেপির পুরনো কর্মীরা বিতৃষ্ণা জন্মেছে। তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। দিলীপ গোষ্ঠী, সুকান্ত গোষ্ঠী, শুভেন্দু গোষ্ঠী, লকেট গোষ্ঠী, অগ্নিমিত্রা পালের গোষ্ঠী, বিভিন্ন গোষ্ঠীতে বিজেপি বিভক্ত হয়ে গেছে। এবং বিজেপির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, যারা আদি বিজেপি, যারা দিনের পর দিন প্রথম থেকে বিজেপি করে এসছে, তাদের কাছে এই মুহূর্তে সব থেকে বড় ভিলেন শুভেন্দু। কেন্দ্রীয় নেতৃত্বের কানেও কিন্তু এই খবর পৌঁছেছে। এখন দেখার এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব, বিজেপির আদি থেকে শুরু করে নব্য, তারা শুভেন্দু অধিকারীকে কতটা গুরুত্ব দেয়। শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে আর যাই হোক এটি দাবি করতে পারবেন না যে তিনি বিরাট কিছু ভালো বিজেপির জন্য করেছেন। যদি তিনি বলেন যে 77টা সিট ছিল লোকসভা নির্বাচনের যে ফলাফল, তার বেসিসে যদি হিসাব করা যায়, তাহলে বিজেপি 92টা আসনে এগিয়ে, অর্থাৎ 77 থেকে 92, প্রায় 15টি আসন বিজেপি বাড়িয়েছে। কিন্তু বিধানসভার সঙ্গে বিধানসভার হিসাব চলে, লোকসভার সঙ্গে লোকসভার হিসাব চলে। যদি লোকসভা ভোটের ফলাফল বিচার করা যায়, তাহলে 2019-এর লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী বিজেপি এগিয়েছিল 125 থেকে 130টা আসনে। আবার এই 2024-এর লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী বিজেপি এগিয়ে মাত্র 92টি আসনে, অর্থাৎ বিজেপির আসন সংখ্যা যদি 130 আর এদিকে 90 ধরা যায়, প্রায় 40টা মতো কমেছে। তো সুতরাং শুভেন্দু অধিকারী যতই বেলুন ফোলাক না কেন, নিজের ঢাক নিজে পিটাক না কেন, বিজেপির ডাউনগ্রেড কিন্তু শুভেন্দু অধিকারীর হাত ধরেই হয়েছে। তাই শুভেন্দু অধিকারীর গুরুত্ব বিজেপিতে কমবে কি কমবে না সেটা সময় বলবে, কিন্তু বিজেপির কর্মী, বিজেপির নেতৃত্ব, বিজেপির বুথ লেভেল ওয়ার্কার্সদের মধ্যে শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা যে ধীরে 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 কমছে, তা অস্বীকার করার জায়গা নেই। আজকের পর্বটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।